18 জানুয়ারি 2025 দুপুর ৩টে হায়দ্রাবাদের মিরপেট থানায় গুরুমূর্তি তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে উদ্বিগ্ন মুখে হাজির হল। অফিসারের টেবিলের সামনে বসেই সে বলল, স্যার, আমার স্ত্রী মাধবী বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পুলিশ প্রথমে এটাকে সাধারণ এক নিখোঁজ সংক্রান্ত অভিযোগ হিসেবে নিলেও পরের কথাগুলো ধীরে ধীরে ঘটনাটিকে রহস্যে ভরিয়ে তুলল। মাধবীর মা জানান, 16 জানুয়ারি থেকেই মেয়ের ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। প্রথমে তারা ভেবেছিলেন সংক্রান্তি উৎসবের কারণে হয়তো ব্যস্ত আছে, তাই ফোন ধরছে না। কিন্তু পুরো দিন কেটে গেলেও মাধবী কল ব্যাক করেনি। পরের দিনও ফোন করলে একই অবস্থা। এটা তাদের কাছে অস্বাভাবিক লাগল, কারণ প্রতিদিনই তাদের মেয়ের সঙ্গে কথা হতো। চিন্তিত হয়ে মা ফোন করেন গুরুমূর্তিকে, কিন্তু গুরুমূর্তির কথায় তাদের উদ্বেগ আরও বেড়ে গেল। সে জানায়, মাধবী ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছে। ভেবেছিলাম হয়তো মায়ের বাড়িতেই গেছে, কিন্তু মাধবী সেখানে যায়নি কিংবা কারোর সঙ্গেই যোগাযোগ করেনি। তখনই মাধবীর পরিবার বুঝল কিছু একটা ঠিক নেই। চিন্তায় অস্থির হয়ে তারা নর্দিয়াল থেকে 300 কিলোমিটার দূরে মেয়ের বাড়ি লেলাগোড়ায় পৌঁছায়। সেখানে গিয়ে গুরুমূর্তির সঙ্গে মিলে পুলিশে মাধবীর নিখোঁজ সংক্রান্ত রিপোর্ট দায়ের করে। তবে পুলিশের সন্দেহ জাগল, কারণ মাধবীকে শেষবার যিনি দেখেছেন তিনি গুরুমূর্তি নিজেই। তাই তারা প্রথমেই তাকে জিজ্ঞাসাবাদে নেয়। গুরুমূর্তি জানায়, সংক্রান্তির আগে থেকেই মাধবী তার মায়ের বাড়ি যাওয়ার কথা বলছিল, কিন্তু সে চেয়েছিল উৎসবটা সবাই মিলে বোনের বাড়িতে উদযাপন করতে। তাদের বাচ্চারাও তাদের পিসির বাড়িতেই ছিল, তাই সে চেয়েছিল মাধবী থাকুক, কিন্তু মাধবী তাতে রাজি হয়নি। তর্ক বিতর্কের এক পর্যায়ে রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। গুরুমূর্তি তখন রাগে আর তাকে থামানোর চেষ্টা করেনি। ভেবেছিল কিছুক্ষণ পর নিজেই ফিরে আসবে। সে রাতেই সে বোনের বাড়ি গিয়ে বাচ্চাদের নিয়ে আসে। বাচ্চারা মাকে খুঁজলে সে বলে মা বন্ধুর বাড়ি গেছে, যেন তারা দুশ্চিন্তা না করে। পরের সকালে মাধবীকে ফোন করলেও কোনো সাড়া মেলেনি, ফোন বন্ধ ছিল। সে ভেবেছিল রাগে ফোনটা অফ করেছে, তাই সে নিজের ডিউটিতে যায় ডিআরডিও টাউনশিপে, যেখানে সে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে যখন মাধবীকে খুঁজে পেল না, তখন তার ভিতরেও দুশ্চিন্তা বাড়ে। আবার ফোন দিল, কিন্তু এবারও নট রিচেবল। ঠিক তখনই মাধবীর মা ফোন করে জানতে চান মেয়ের কোনো খবর আছে কিনা। গুরুমূর্তি ও মাধবীর পরিবারের বক্তব্য শুনে পুলিশ প্রথমে এটাকে নিখোঁজ মামলা হিসেবেই ধরে তদন্ত শুরু করে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এক নতুন চরিত্রের আবির্ভাব ঘটল, যে মাধবীর সম্পর্কে এমন সব তথ্য জানালো যা শুনে পুলিশ স্তম্ভিত। এই প্রকাশগুলোর পর স্পষ্ট হল, এটি শুধুই একটি মিসিং পারসন কেস নয়, এর ভেতরে লুকিয়ে আছে প্রতারণা, প্রতিশোধ আর এক নারীর নিঃশব্দ ট্র্যাজেডির গভীর রহস্য। এবং এখান থেকেই শুরু হয় এক চাঞ্চল্যকর তদন্ত, মাধবী ও গুরুমূর্তি কেস। স্বাগতম শোতে, আর আপনি দেখছেন মাধবী ও গুরুমূর্তি কেস। গুরুমূর্তি এবং তার পরিবার ভেঙ্কটাপুরম থাকতেন। তাদের 2 সন্তান, এক ছেলে ও এক মেয়ে। গুরুমূর্তি পেশায় ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন নায়েব সুবেদার, আর তার স্ত্রী মাধবী ছিলেন একজন গৃহিণী। দীর্ঘ 17 বছর সেনাবাহিনীতে চাকরি করার পর 2020 সালে অবসর নেন গুরুমূর্তি। অবসরের পর তিনি পরিবারসহ হায়দ্রাবাদ জেলার লেলাগুড়ায় ভেঙ্কটেশ্বর কলোনিতে চলে আসেন এবং সেখানে একটি 2 তলা বাড়িতে ভাড়ায় থাকতে শুরু করেন। সবকিছুই যেন স্বাভাবিকভাবে চলছিল, যতক্ষণ না 16 জানুয়ারি 2025 এলো। সেই দিন স্বামী স্ত্রীর মধ্যে এক ছোটখাটো ঝগড়া হয় এবং গুরুমূর্তির দাবি অনুযায়ী মাধবী রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। প্রথমে ঘটনাটি ছিল সাধারণ গৃহস্থালির ঝগড়ার মতোই, কিন্তু পুলিশি তদন্ত শুরু হতেই দেখা গেল এই গল্পের ভেতরে লুকিয়ে আছে আরও গভীর অন্ধকার। পুলিশ তদন্ত শুরু করে গুরুমূর্তির আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে। আশ্চর্যের বিষয়, কেউই মাধবীকে দেখেনি, এমনকি কেউ জানতও না যে সে নিখোঁজ হয়েছে। সংক্রান্তি উৎসবের কারণে বেশিরভাগ লোকই তখন গ্রামে গিয়েছিল, তাই খবরটি কারোর কানে পৌঁছায়নি। যারা তখন এলাকায় ছিল তারাও তেমন কিছু বলতে পারেনি, কারণ গুরুমূর্তির পরিবার আশেপাশের লোকজনের সঙ্গে খুব একটা মেলামেশা করত না। তাদের বাচ্চারাও পাড়ার অন্য বাচ্চাদের সঙ্গে খেলত না। পরিবারটি ছিল অত্যন্ত গোপনপ্রবণ ও সংরক্ষিত, যা পুলিশের কাছে অস্বাভাবিক বলে মনে হয়। ঠিক তখনই পুলিশ এমন এক ব্যক্তির মুখোমুখি হয়, যিনি এই নিখোঁজ মামলাটিকে পুরোপুরি অন্য মোড়ে নিয়ে যান। তিনি আর কেউ নন, মাধবীর মামা। থানায় এসে
তিনি এমন এক তথ্য দেন যা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। তিনি সোজাসুজি বলেন, মাধবী আর বেঁচে নেই, গুরুমূর্তি তাকে হত্যা করেছে। তার দাবি, গুরুমূর্তি নিজেই তাকে সবকিছু স্বীকার করেছে। এই কথাগুলো পুলিশের তদন্তে এক নতুন স্রোত আনে, কারণ স্বাভাবিকভাবেই এমন কেসে প্রথম সন্দেহ যায় ভিকটিমের স্বামী বা পার্টনারের ওপর। কিন্তু এবার শুধুমাত্র সন্দেহ নয়, সামনে এসেছে এমন এক অভিযোগ যা গোটা মামলাকে রূপান্তরিত করে একটি সম্ভাব্য হত্যাকাণ্ডে। এই মুহূর্তে মিরপেট থানার পুলিশ বুঝে যায় এটি আর কোনো সাধারণ নিখোঁজ ঘটনা নয়। সত্য উদ্ঘাটনের জন্য তারা তদন্তকে আরও গভীর ও তীব্র করে তোলে। কারণ এখন প্রশ্ন একটাই, মাধবী কি সত্যিই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, নাকি গুরুমূর্তির ঘরেই তার জীবনের শেষ অধ্যায় লেখা হয়েছিল? পুলিশের নজর এবার গিয়ে পড়ল গুরুমূর্তির বাড়ির সামনের একটি সিসিটিভি ক্যামেরায়। সত্যের সন্ধানে তারা ফুটেজগুলো একে একে খুঁটিয়ে দেখতে শুরু করল। সেখানে দেখা গেল 15ই জানুয়ারি রাত 10:40 গুরুমূর্তি ও মাধবী একসাথে বাড়ি ফিরছে। কিন্তু তার পরের দিনগুলোর ফুটেজে আর মাধবীকে কখনো দেখা যায়নি। অর্থাৎ সে বাড়ির ভেতরে ঢুকেছিল ঠিকই, কিন্তু আর কোনো দিন বাইরে বের হয়নি। এই দৃশ্য দেখে পুলিশের মনে প্রশ্নের ঝড় উঠল। যদি মাধবী সত্যিই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে হারিয়ে যায়, তবে ক্যামেরায় সেটা দেখা গেল না কেন? মনে হচ্ছিল সত্যিটা লুকিয়ে আছে সেই বাড়ির চার দেওয়ালের ভেতরেই। এরপর পুলিশ ফিরে এলো মাধবীর মামার দেওয়া বয়ানে। তিনি বলেছিলেন গুরুমূর্তিই মাধবীকে খুন করেছে। তাই তদন্তকারীদের সামনে আরও কয়েকটি বড় প্রশ্ন দাঁড়ালো। যদি মাধবী 16 জানুয়ারি থেকেই নিখোঁজ থাকে, তাহলে গুরুমূর্তি 18 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করল কেন? যদি মাধবী বাইরে যায়নি, তাহলে সে কোথায় গেল? কারণ ওই বাড়িতে ঢোকার আর বেরোনোর একটাই দরজা ছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পুলিশ গুরুমূর্তিকে থানায় ডেকে পাঠায়। প্রথম দিকে গুরুমূর্তি অনেক চেষ্টা করে পুলিশের চোখে ধুলো দিতে, নানা গল্প বানিয়ে বলে, দিক পরিবর্তন করার চেষ্টা করে। কিন্তু পুলিশ যখন সিসিটিভি ফুটেজ তার সামনে রাখল, তার মিথ্যার দেওয়াল ভেঙে পড়ল। অবশেষে চাপের মুখে গুরুমূর্তি ভেঙে পড়ে, আর মুখ খুলতেই বেরিয়ে আসে এমন এক স্বীকারোক্তি যা শুনে তদন্তকারীরাও স্তব্ধ হয়ে যায়। গুরুমূর্তি জানায়, 16ই জানুয়ারির সকাল থেকেই মাধবী নিজের মায়ের বাড়ি যাওয়ার জেদ ধরেছিল। গুরুমূর্তি তাকে বারবার নিরুৎসাহিত করলেও মাধবীকে স্পষ্ট জানায় সে এবার বোন সুজাতার বাড়িতে যাবে। এই নিয়েই শুরু হয় তাদের তর্ক। প্রথমে কথার লড়াই, তারপর রাগ, আর শেষে বিপর্যয়। গুরুমূর্তি বলে, তর্কের এক পর্যায়ে মাধবী রেগে নিজের মঙ্গলসূত্র খুলে তার মুখে আঘাত করে। সেই মুহূর্তে গুরুমূর্তির অহংকার ও ক্রোধ একসঙ্গে বিস্ফোরিত হয়। সে মাধবীর গলা ধরে তার মাথা দেয়ালে ঠুকে ফেলে। আঘাত এত জোরে লাগে যে মাধবী সঙ্গে সঙ্গেই অচেতন হয়ে পড়ে। এরপরও গুরুমূর্তি থামে না। মাধবীর দুর্বল শ্বাস-প্রশ্বাস শুনে সে আতঙ্কিত হয়ে পড়ে, আর তখনই সে আরও জোরে তার গলা চেপে ধরে, যতক্ষণ না নিশ্চিত হয় যে মাধবী আর বেঁচে নেই। স্ত্রীকে হত্যা করার পর তার মনে ভয় চেপে বসে। বাচ্চারা যদি সত্যিটা জেনে যায়? তারা তখন বোনের বাড়িতে ছিল, কিন্তু যে কোনো সময় ফিরতে পারত। তাই এখন তার একটাই উদ্দেশ্য, লাশটাকে গায়েব করতে হবে এমনভাবে যাতে পৃথিবীর কেউ আর মাধবীর অস্তিত্ব খুঁজে না পায়। সে জানত লাশ ছাড়া অপরাধ প্রমাণ করা প্রায় অসম্ভব। ঠিক তখনই তার মাথায় আসে এক ভয়ঙ্কর চিন্তা। মালায়ালাম সিনেমা সূক্ষ্মদর্শিনীর একটি দৃশ্য, যেখানে এক ভাই নিজের বোনকে মেরে কেমিক্যাল দিয়ে দেহ গলিয়ে ফেলে, তারপর সেটি টয়লেট দিয়ে ফ্লাশ করে দেয়। এই দৃশ্যটাই গুরুমূর্তির মাথায় বীজ বপন করে। কিন্তু তার কাছে এমন কোনো কেমিক্যাল ছিল না, তাই সে ইন্টারনেটে খোঁজ শুরু করে কিভাবে ঘরের সাধারণ উপকরণ দিয়ে দেহ নষ্ট করা যায়, কিভাবে কোনো প্রমাণ না রেখে একজন মানুষকে অদৃশ্য করে ফেলা যায়। এবং এখান থেকেই শুরু হয় এই কাহিনীর সবচেয়ে অন্ধকার, শীতল এবং শিউরে ওঠার মতো অধ্যায়। ঘণ্টার পর ঘণ্টা ইন্টারনেটে খুঁজে দেখার পর গুরুমূর্তি অবশেষে মাধবীর লাশ বাথরুমে টেনে নিয়ে গেল। কাপড় খুলে কিচেনের ধারালো ছুরি হাতে নিতেই তার ভেতরের মানুষটা যেন বহু আগেই নিঃশেষ হয়ে গেছে। কারণ যে নারীকে পাশে নিয়ে এসে এত বছর কাটিয়েছে, তাকে এমন নির্মমভাবে টুকরো করতে পারে শুধু অনুভূতিহীন, শক্ত হৃদয়ের একজনই। সে দেহটিকে
4 ভাগে কেটে ছোট ছোট টুকরো করতে শুরু করে। কিছু অংশ ওয়াটার হিটারে ফুটতে থাকে, আর কিছু সরাসরি চুলার আগুনে রোস্ট করা হয়। ক্রমে সেই রান্না করা মাংসের ঘিনঘিনে দুর্গন্ধ পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে। গুরুমূর্তি বাধ্য হয়ে রান্নাঘরের জানালা খুলে দেয়, আর তখনই সেই গন্ধ পাশের বাড়িগুলোতেও পৌঁছে যায়। বিরক্ত হয়ে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসে এবং গুরুমূর্তির বাড়ি থেকে ধোঁয়া ও অদ্ভুত গন্ধ বেরোতে দেখে। তারা প্রশ্ন তুললে গুরুমূর্তি স্বাভাবিক ভঙ্গিতে হেসে বলে সে তেলকায়া কুড়া মানে ছাগলের মাথা দিয়ে মাটন কারি রান্না করছে, তাই এরকম গন্ধ হচ্ছে। কথায় বিশ্বাস করে সবাই ফিরে যায়, আর সে আবার ভেতরে ঢুকে শান্তভাবে তার কাজ চালিয়ে যায়। ফুটন্ত পানিতে মাংস নরম হয়ে হাড় থেকে আলাদা হয়ে যায়। এরপর সে সেই হাড়গুলো মশলা পিষার পাথরে গুছে সূক্ষ্ম গুঁড়া বানায়। শরীরের কিছু নরম অংশ বারবার টয়লেটে ফ্লাশ করে, আর হাড়ের গুঁড়া ভরে রাখে একটি খালি পেইন্টেড ড্রামে। পরে সেটি বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরের লেলাগুড়া লেকের ধারে গিয়ে ফেলে আসে। শরীরের প্রতিটি চিহ্ন নিখুঁতভাবে সরিয়ে ফেলার পর গুরুমূর্তি বাড়ি ফিরে আসে। তারপর ডিটারজেন্ট, ফিনাইল আর জীবাণুনাশক দিয়ে ঘর এমনভাবে পরিষ্কার করে যেন রক্তের এক ফোঁটা দাগও কোনোদিন সেখানে ছিল না। বাড়ির চারদিকে ছড়িয়ে থাকা দুর্গন্ধ দূর করতে গুরুমূর্তি একের পর এক রুম ফ্রেশনার ছিটাতে থাকে। কোনো ভুল যাতে থেকে না যায়, সে পুরো বাসার প্রতিটি কোণা, প্রতিটি জানালা, প্রতিটি টাইলস খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে। সব ঠিক আছে বলে মনে হলে সে সেই বেডরুমটি তালাবদ্ধ করে দেয়, যে ঘরে সে প্রথমে লাশ লুকিয়েছিল। এরপর মাধবীর নাম, ছবি, ব্যবহারের জিনিস সব কিছু বাড়ি থেকে সরিয়ে ফেলে, যেন তার অস্তিত্বই কখনো ছিল না। গভীর রাতে সে চুপি চুপি বোনের বাড়িতে যায় এবং নিজের সন্তানদের বাসায় ফিরিয়ে আনে, যেন সব কিছু আগের মতো স্বাভাবিক। আরও ভয়ঙ্কর হল, এই পুরো ঘটনায় গুরুমূর্তির মুখে অনুশোচনার ছিটে ফোঁটাও ছিল না। পুলিশের মুখোমুখি বসে নির্লজ্জ শান্তিতে সে স্বীকারোক্তি দেয়, যেন কোনো সাধারণ ঘটনার বর্ণনা করছে মাত্র। তার স্বীকারোক্তি পাওয়ার পরপরই তদন্তকারী দল তার বাড়িতে পৌঁছে যায়। সঙ্গে ছিল এফএসএল টিম, যারা অদৃশ্য প্রমাণ খুঁজে বের করার বিশেষজ্ঞ। ব্লু-রে প্রযুক্তি ব্যবহার করে তারা দেয়াল, মেঝে, সিঙ্ক সব জায়গায় অনুসন্ধান চালায়, যাতে খালি চোখে দেখা না গেলেও কোনো রক্তের দাগ, আঙুলের ছাপ বা বডি ফ্লুইড ধরা পড়ে। প্রায় 3 ঘন্টার তল্লাশির পর তারা বাথরুম থেকে কিছু রক্তের নমুনা সংগ্রহ করে, যা পরে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। পাশাপাশি বাড়ি থেকে ছুরি, স্টোভ, বালতি, মোট 16টি গুরুত্বপূর্ণ এভিডেন্স জব্দ করা হয়। শুরুতে গণমাধ্যমে প্রচার হচ্ছিল যে গুরুমূর্তি নাকি কুকারে দেহের টুকরো সেদ্ধ করেছিল, কিন্তু তদন্ত শেষে পুলিশ জানায় এটা পুরোপুরি ভুল তথ্য। তাদের জব্দ করা 16টি প্রমাণের তালিকায় কুকার ছিলই না। এরপর এই ঘটনাই পরিচিত হয় মিরপেট কুকার কেস নামে, যদিও নামটি বাস্তবতার সঙ্গে মেলে না। এদিকে আরেক দল জেলে গুড়া লেকের চালপাহে সপ্তাহের পর সপ্তাহ ধরে তল্লাশি চালাতে থাকে মাধবীর দেহের অবশিষ্টাংশের সন্ধানে। তদন্তকারীরা জানিয়েছিল তাদের হাতে শক্তিশালী প্রমাণ আছে, কিন্তু গুরুমূর্তি আগেও বহুবার মিথ্যে তথ্য দিয়ে তদন্তকে ভুল পথে চালিত করেছিল। তাই তাকে একবার নয়, দুবার নয়, পুরো 3 বার ঘটনাস্থল পুনর্নির্মাণে নিয়ে যাওয়া হয়, যাতে সত্যটা নিশ্চিতভাবে উঠে আসে। সবচেয়ে করুণ বাস্তবতা ছিল গুরুমূর্তির ছোট ছোট সন্তানদের ওপর। তারা হঠাৎই মাকে হারিয়েছে, বুঝতেই পারেনি কোন দানব তাদের মাকে কেড়ে নিয়েছে। পুলিশ যখন তাদের জিজ্ঞেস করে, তারা জানায় সেদিন বাড়িতে অদ্ভুত এক গন্ধ ছড়িয়েছিল এবং মা কোথাও দেখা যাচ্ছিল না। নিষ্পাপ বাচ্চারা তো জানতেই পারেনি তাদের বাবাই সেই ভয়ঙ্কর সূত্রের নেপথ্যে। তাই তারা যখন বাবাকে জিজ্ঞেস করেছিল মা কোথায়, গুরুমূর্তি ঠান্ডা মাথায় মিথ্যে বলেছিল, মা বন্ধুর বাড়িতে গেছে। পুলিশ বাচ্চাদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের এবং মাধবীর মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিকে পাঠায়। উদ্দেশ্য ছিল ক্রাইম সিনে পাওয়া রক্তের দাগের সঙ্গে ডিএনএ মেলানো। সব দিক থেকে তদন্ত চালানোর পর কর্তৃপক্ষের মনে দৃঢ় ধারণা তৈরি হয় এটা হঠাৎ রাগের মুহূর্তে ঘটে যাওয়া হত্যাকাণ্ড নয়, বরং বহুদিনের পূর্ব পরিকল্পিত অপরাধ। তাদের মতে গুরুমূর্তি বহু আগেই মাধবীকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, শুধু সঠিক সুযোগের অপেক্ষায় ছিল। আর সেই সুযোগ এসে যায় সংক্রান্তির ছুটিতে, যখন আশেপাশের মানুষ এমনকি বাড়িওয়ালাও নিজ নিজ গ্রামে ছিল। তখন শুধু একটা সমস্যা ছিল, যদি সে বাড়িতে মাধবীকে মেরে ফেলে তবে বাচ্চারা সব কিছু দেখে ফেলবে। তাই গুরুমূর্তি 14 তারিখেই সন্তানদের বোনের বাড়িতে রেখে
মাধবীর সঙ্গে একা বাড়ি ফিরে আসে। একা পেয়েই সে নৃশংস পরিকল্পনা কার্যকর করে। পুলিশের দৃষ্টিতে এটা নিখুঁতভাবে সাজানো খুন, কিন্তু হত্যার একদম স্পষ্ট মোটিভ তারা দিতে পারেনি। এদিকে গণমাধ্যমে জোর গুঞ্জন গুরুমূর্তির নাকি মাধবীর ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, যা মাধবী জেনে ফেলেছিল। এরপর থেকেই দুজনের মধ্যে প্রতিদিন তীব্র ঝগড়া হতো। তাই গুরুমূর্তি নাকি মাধবীকে সরিয়ে দিয়ে সেই অন্য নারীর সঙ্গে থাকতে চেয়েছিল। তবে এই গল্পের কতটা সত্য কতটা গুজব এখন হয়তো আর কেউই নিশ্চিতভাবে বলতে পারবে না, কারণ গুরুমূর্তি স্বীকারোক্তি দিলেও তার প্রতিটি কথার সত্যতা প্রশ্নের মুখে। সে ছিল প্রত্যাশার চেয়েও বেশি ধূর্ত হিসেবি। হত্যাকাণ্ডের মামলায় মৃতদেহ একটি বড় প্রমাণ। অভিযুক্তকে সাজার ক্ষেত্রে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তদন্তকারীদের হাতে পুরো দেহ নেই, শুধু রক্তের নমুনা। সেটি সত্যিই মাধবীর কিনা তা বলবে ডিএনএ রিপোর্ট। যদি ডিএনএ না মেলে, আইনের চোখে মাধবী নিখোঁজ হিসেবেই গণ্য হবেন, আর মিললেও গুরুমূর্তির দোষী সাব্যস্ত হওয়া নিশ্চিত নয়। আপাতত তার বিরুদ্ধে বিএনএসের সেকশন 1031, 238 এবং 85 অনুযায়ী অভিযোগ গঠন করা হয়েছে। যে মানুষটির সঙ্গে 7 জন্মের শপথ করে মাধবী সংসার শুরু করেছিলেন, ঠিক সেই মানুষই প্রথমে নিজের ভেতরের স্বামীটাকে হত্যা করেছিল। তারপর নির্মমতার মুখোশ পরে মাধবীকে পৃথিবী থেকে মুছে দিল, তার অস্তিত্ব, স্মৃতি, পরিচয় সবকিছুই। মানুষ আর পশুর মধ্যে পার্থক্যটা হলো চিন্তা, বিবেক। আর সেই বিবেক যখন মরে যায়, তখন নিষ্ঠুরতার কোনো সীমা থাকে না। গুরুমূর্তি ছিল এক নিষ্ঠুর স্বামী, একই সঙ্গে এক অনুভূতিহীন বাবা, যে নিজের সন্তানদের মায়ের হত্যার আগে তাদের ভবিষ্যৎ বা মানসিক অবস্থার কথাও ভাবেনি। উল্টো সেই রাতেই সে বাচ্চাদের ফিরিয়ে এনেছিল সেই বাড়িতে যেখানে মাধবীর রক্ত ঝরেছিল। নিষ্পাপ শিশুদের অজান্তেই তারা খেলছিল সেই ঘরেই যেখানে তাদের মায়ের দেহের টুকরো রাখা ছিল। তারা খাচ্ছিল সেই রান্নাঘরে যেখানে একই আগুনে সেদ্ধ হয়েছিল মাধবীর দেহ। আর হাত ধরে হাঁটছিল সেই বাবার যার হাতেই তাদের মায়ের শেষ নিঃশ্বাস থেমে গিয়েছিল। গুরুমূর্তি নাকি নিজেই মামলা লড়তে চেয়েছে। হয়তো সে বিশ্বাস করে আইনের ফাঁকফোকর আর প্রমাণের অভাব তাকে বাঁচিয়ে দেবে, কারণ আইন চলে তথ্য, সাক্ষ্য আর ফরেনসিক প্রমাণে। কিন্তু ভাবুন, যদি দেয়ালগুলো কথা বলতে পারত, তবে কত লুকানো নিষ্ঠুরতা, কত বিশ্বাসঘাতকতা, কত অমানবিক গল্প পৃথিবীর সামনে এসে পড়ত। আমরা বাইরে যাদের সুখী দম্পতি দেখি, তাদের বাড়ির দেয়ালই হয়তো প্রতিদিন নতুন এক নরক যন্ত্রণার সাক্ষী হয়ে থাকে।